নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। আন্দোলনরত প্রাক্তন সেনাকর্মীদের অসন্তোষ পুরোপুরি কাটাতে রবিবার ফরিদাবাদের একটি অনুষ্ঠানে সব সেনাকর্মীর জন্য এক পদ এক পেনশন নীতি কার্যকর করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্যা বিপর্যস্ত অসমে 2 সপ্তাহে বন্যায় মৃতের সংখ্যা 30 ছাড়িয়েছে। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে 16 লক্ষ মানুষ। রবিবার উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ জাদুঘর ত্রিপুরা স্টেট মিউজিয়াম উজ্জয়ন্ত প্যালেস ঘুরে দেখলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় এবং তার বাংলাদেশের বাল্যকালের বন্ধু লেখক সালাম আজাদ। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি কুরবানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381 232 6666।
স্বাগত। এখন খবর বিস্তারিত। আন্দোলনরত প্রাক্তন সেনাকর্মীদের অসন্তোষ পুরোপুরি কাটাতে সব সেনাকর্মীর জন্য এক পদ এক পেনশন নীতি কার্যকর করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ফরিয়াবাদের একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। 4 দশকের দাবি পূরণ হলো, চালু হলো এক পদ এক পেনশন নীতি। আন্দোলনরত প্রাক্তন সেনাকর্মীদের অসন্তোষ পুরোপুরি কাটাতে সব সেনাকর্মীদের জন্য এই নীতি কার্যকর করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। এর ফলে একই মেয়াদ চাকরি করে একই পদ থেকে অবসর নিলে মিলবে একই পেনশন। রবিবার ফরিদাবাদে একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে জানালেন, এক পদ এক পেনশন নীতির সুফল সমস্ত সেনাকর্মীরা পাবেন। যারা 15 বছর চাকরির পর স্বেচ্ছায় অবসর নিয়েছেন তারাও। वन रैंक वन पेंशन की बात कही थी, याद है कही थी, हमने वादा किया और हम वादा निभा रहे। মোদি এই ঘোষণা করার পরই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। যদিও অন্যান্য যে ইস্যুতে এখনো সরকারের সঙ্গে তাদের মতপার্থক্য রয়েছে সেগুলি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত প্রাক্তন সেনাকর্মীরা। শনিবার এক পদ এক পেনশন নীতি চালু করার ঘোষণা করে মোদী সরকার। কিন্তু যে সমস্ত সেনাকর্মীরা চাকরির মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই অবসর নিয়েছেন তারা এর আওতায় আসবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সরকারের ঘোষণায় সন্তুষ্ট হতে না পেরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেন প্রাক্তন সেনাকর্মীরা। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত চাপে পড়ে আসরে নামতে হলো খোদ নরেন্দ্র মোদীকে। এদিকে সেনাবাহিনীতে এক পদ এক পেনশন নিয়ে রাজনীতি করার জন্য নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, 40 বছর ধরে যারা কিছু করেনি তাদের প্রশ্ন করার অধিকার নেই। आपको मालूम है पहले वाली सरकार के लिए ओआरओपी क्या था? 500 करोड़ रुपए का कार्यक्रम था, 500 करोड़ रुपए का। ये मामला 42 साल से लटका हुआ था, 42 साल से 4 दशक इतनी सरकारें आके गई, लेकिन इस समस्या का समाधान किसी को हाथ नहीं लगता। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বন্যা বিপর্যস্ত অসমে মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। 2 সপ্তাহের বন্যায় মৃতের সংখ্যা 30 ছাড়িয়েছে। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে 16 লক্ষ মানুষ। বন্যা বিপর্যস্ত অসমে মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। 2 সপ্তাহের বন্যায় মৃতের সংখ্যা 30 ছাড়িয়েছে। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে 10 লক্ষ মানুষ। প্রবল বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে 20টি জেলায়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 16 লক্ষ মানুষ। বন্যায় ডুবে গিয়েছে ধুবড়ী জেলার ভারত বাংলাদেশ সীমান্তের বিএসএফ এর আউটপোস্ট। জলপথ ছাড়া যোগাযোগের অন্য কোনো মাধ্যম নেই। চরম দুর্ভোগে পড়েছেন জওয়ানরা। অমল কুমার নামে এক জওয়ান জানিয়েছেন, তাদের ক্যাম্প পুরোপুরি জলের তলায়। নৌকার মাধ্যমে সীমান্তে টহল দিতে হচ্ছে তাদের। এর মধ্যে রয়েছে উত্তেজনাপ্রবণ আউটপোস্টগুলিও। ওই জওয়ান জানিয়েছেন, তাদের বিছানাও জলে ভিজে গেছে। কাঠ জ্বালিয়ে রান্না করতে হচ্ছে তাদের। ऑपरेशनल प्लस एडम का प्रॉब्लम चल रहा है, ड्यूटी करने में दिक्कतें आ रही हैं, प्लस नल सब नीचे चला गया तो स्नान और भी नहीं कर रहे हैं और काफ़ी सारा ইতিমধ্যেই বহু মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী। উদ্ধার কাজে নেমেছে অসম পুলিশের বিশেষ বাহিনীও। রাজ্য জুড়ে 300টি শরণার্থী শিবির খুলেছে অসম সরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার দুপুরে উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ জাদুঘর ত্রিপুরা স্টেট মিউজিয়াম উজ্জন্ত প্যালেস ঘুরে দেখলেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় এবং তার বাংলাদেশের বাল্যকালের বন্ধু লেখক সালাম আজাদ। উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ জাদুঘর ত্রিপুরা স্টেট মিউজিয়াম উজ্জন্ত প্যালেস ঘুরে দেখলেন ত্রিপুরা রাজ্যপাল তথাগত রায়। রবিবার দুপুরে তার বাল্যকালের বাংলাদেশের বন্ধু লেখক সালাম আজাদকে নিয়ে এই মিউজিয়ামটি ঘুরে দেখেন রাজ্যপাল। মিউজিয়ামের কিউরেটর তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে মিউজিয়াম দেখান ও মিউজিয়ামে রাখা বিভিন্ন সামগ্রীর ইতিহাস বর্ণনা করেন। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল তথাগত রায়ের বন্ধু সালাম আজাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরা রাজ্যের জনগণের আবেদনের বিষয়ে তিনি একটি বই লিখেছেন, তাই তিনি এই মিউজিয়ামটি ঘুরে দেখেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। শেষ হলো 3 দিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী নীরমহল পর্যটন উৎসব 2015। রবিবার সাঁতার ও রাজ্যভিত্তিক ঐতিহ্যবাহী নৌকা বাইচের মধ্য দিয়ে শেষ হলো এই নীরমহল পর্যটন উৎসব। রবিবার শেষ হলো রাজ্যের ঐতিহ্যবাহী নীরমহল পর্যটন উৎসব 2015। গত 4 সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হয়েছিল নীরমহল পর্যটন উৎসব। রবিবার সাঁতার ও রাজ্যভিত্তিক ঐতিহ্যবাহী নৌকা বাইচের মধ্য দিয়ে শেষ হলো 3 দিনব্যাপী নীরমহল পর্যটন উৎসব 2015। প্রায় 100 জনেরও বেশি ছেলে মেয়ে বিভিন্ন ইভেন্টে সাঁতারে অংশগ্রহণ করে। এবার 45টি বৈঠা ও বড় সুরঙ্গা অংশগ্রহণ করে 3টি। মহিলারা ছোট সুরঙ্গা ও ডিঙ্গি নৌকাতে রুদিসাগরকে দাপিয়ে তোলেন। এদিনের এই ঐতিহ্যবাহী নির্মল উৎসবকে কেন্দ্র করে সাধারণ অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে এই নির্মহলের উৎসবে আসা যাত্রীদের রাস্তা ছোট হওয়ার কারণে যানজট লেগে যায়, ফলে ভীষণ অসুবিধায় পড়তে হয় মানুষকে। একটা সময় পুলিশকেও হিমশিম খেতে হয় রাস্তা পরিষ্কার করতে। উক্ত নির্মল পর্যটন উৎসবের ঐতিহ্য সম্পর্কে বলতে গিয়ে বিধায়ক তপন দাস বলেন, সেপ্টেম্বর পর্যন্ত সদর নির্মল উৎসব 2015 শুরু হয়েছে। আজকে 6 সেপ্টেম্বর তার সমাপ্তি দিন। আজকে এখানে দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা যেমন আছে ছেলেদের এবং মেয়েদের, পাশাপাশি সবচেয়ে আকর্ষণীয় এই উৎসবের নৌকাবাইজ প্রতিযোগিতা। এটা 2টার থেকে শুরু হবে। এখানে বড় নৌকা আছেন 3টা নৌকা। এবং ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানী শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ত্রিপুরা যাদব মহাসভা আয়োজিত শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে এক প্রদর্শনীরও আয়োজন করেছেন উদ্যোক্তারা। এই প্রদর্শনীর উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যপাল তথাগত রায়। ঠাকুর শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের আয়োজন করেছে ত্রিপুরা যাদব মহাসভা। রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে কৃষ্ণের জন্মের কাহিনী অবলম্বনে এক প্রদর্শনীরও আয়োজন করেছে উদ্যোক্তারা। শনিবার সন্ধ্যায় এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, যুগপুরুষ শ্রীকৃষ্ণের জন্মদিনের বিশাল আয়োজনে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব আনন্দিত বোধ করছি। যুগপুরুষ
শ্রীকৃষ্ণের জন্মদিনে এইরকম একটা বিশাল আয়োজন করা হয়েছে এবং এই বিশাল আয়োজনে বিশাল সংখ্যায় আপনারা এসে সামিল হয়েছেন, সেই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই, আমার নিজের আনন্দ জ্ঞাপন করি। আপনারও ফাইওয়াই বেলাই খাইনো হামজক্ষা। আজকে যে মহাপুরুষের জন্মদিন আমরা পালন করছি, শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী, এর কথা আমরা ছোটবেলা থেকে শুনতাম। ঢাকা শহরে নাকি আগে বিশাল জন্মাষ্টমীর মিছিল হতো, সঙ্গের হতো। সেই ট্র্যাডিশন যে আজকে আগরতলায় পালিত হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। আজকে এখানে ত্রিদণ্ডী স্বামী আছেন, তার সামনে খুব বেশি কিছু বলার স্পর্ধা আমার থাকা উচিত নয়। তাহলেও শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমি যেটুকু জানি। এই উপলক্ষে উৎসব প্রাঙ্গণে প্রতি বছরে নেয় এবছরও 3 দিনব্যাপী মেলা বসেছে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে ত্রিপুরা যাদব মহাসভা পরিচালিত এই উৎসব এই বছর 64তম বছরে পড়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। মৃতার স্বামী পলাতক। ঘটনা সোনামুড়া থানাধীন কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত গৃহবধূর স্বামী উধাও। ঘটনা সোনামুড়া থানাধীন কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় জানা যায়, গত প্রায় 10 বছর পূর্বে কুলুবাড়ি উত্তরপাড়া এলাকার মৃত শফিক মিয়ার ছোট মেয়ে রিনা বেগমের বিবাহ হয় বাংলাদেশ থেকে কাজ করতে আসা যুবক বিল্লাল মিয়ার সাথে। বিয়ের পর বাংলাদেশি বিল্লাল শ্বশুর বাড়িতেই তার সংসার পাতে এবং বিভিন্ন কাজকর্ম করতে থাকে। তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। বর্তমানে তাদের একটি 9 বছরের পুত্র সন্তানও রয়েছে। কিন্তু এরই মধ্যে অঘটনটি ঘটে শনিবার গভীর রাতে। অন্যান্য দিনের মতো এই দিনও রাতে ঘুমোতে যায় রিনা, তার স্বামী বিল্লাল এবং তাদের পুত্র ইরফান হোসেন। কিন্তু রবিবার সকালে রিনা বেগমের মা তাকে ডাকতে গেলে দেখতে পায় তার মেয়ে রিনা মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তখন তার চিৎকারে রিনার 2 ভাই সহ ছুটে আসে এলাকাবাসীরা। দেখা যায় রিনার স্বামী বিল্লাল ঘরে টাকা পয়সা, মোবাইল, তার জামা কাপড় সহ পলাতক। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো হদিশ নেই বলে জানায় রিনার এক ভাই। সকালে আমার মা বাড়ি পাইছে, আয়া দরজা খুলতে খুলে দেখে না খালে না ঘুমিয়েছে। দেখছে মানে ঘুমায় এরকম ঘুমাইছে। পরে হয়তো ধরত না, ডাক দিচ্ছে যে সব পেরেছে। হ্যাঁ আসলো, হ্যাঁ এখন নাই। হ্যাঁ সকালে দেখছি না, কাল রাত্রে ছিল। হ্যাঁ খুঁজছি পাইতেছি না। হ্যাঁ মার্ডারে, আমার মনে হয় মার্ডার। রিনার অপর ভাই জানান, শনিবার রাত 12টা অবধি দেখা গেছে বিল্লালকে। অবস্থা গলার মধ্যে অন্য নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আমি তো আমি আসছিলাম হতা, তারপরে আমার মা আইছে, মা ঘর এই অবস্থা। ওই তো স্বামী তো ফালানি খোঁজ খবর লইছে, তো তাকে ফালাই গেছে। রাত্রে 12টা পর্যন্ত আমি বাইরে আছি। 12টার পরে আমি ঘরে দরজা বাড়ি দিয়েছি, তার ঘরে টিভি চলছে। তার খাওয়া দাওয়া ভালোই আছে, ভালোই আছে। ধারণা করা হচ্ছে রাতেই গলায় কাপড় পেঁচিয়ে খুন করা হয়েছে রিনাকে এবং পরে বাংলাদেশে পালিয়ে যায় তার স্বামী বিল্লাল। যদিও রিনার পুত্র ইরফান কিছুই দেখতে পায়নি বলে জানায় সে। হ্যাঁ দেখি টিভি, হ্যাঁ খোলা। এরপরে মারে দেখি মা ঘুমা, মা হচ্ছে মা ঘুমা, এরপরে ঘুমাইছি না নেই মারে ডাক দিনে মা মা করে। এখন নানু কি জুড়ে কান্দে মানে। এদিকে এলাকাবাসীরা সোনামুড়া থানায় খবর দিলে ছুটে আসে সোনামুড়া থানার ওসি নারায়ণ সাহা, এসডিপিও অশোক কুমার সিনহা সহ পুলিশ বাহিনী। পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ ঘটনা তদন্ত করছে। এদিকে এলাকাবাসীর সূত্রে জানা যায়, বিল্লাল প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকত। যদিও বিল্লাল ও রিনার মধ্যে তেমন কোনো ঝগড়া ছিল না, কিন্তু শনিবারের এই ঘটনার পেছনে কী কারণ থাকতে পারে তা বুঝতে পারছে না বাড়ির লোকজন সহ এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি সরকার গোটা দেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি আক্রান্ত। এক সাংবাদিক সম্মেলনে এরকম বিভিন্ন অভিযোগ আনেন এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব। বিজেপি সরকার গোটা দেশে এখন সাম্প্রদায়িক সম্প্রীতিতে আক্রান্ত।
ধর্মীয় সুরসুরি বাড়ছে, মৌলবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সাংসদরা মুসলমান সম্প্রদায়ের মানুষকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছেন, এই অভিযোগ বামফ্রন্ট সমর্থিত ছাত্র সংগঠন এসএফআই এর। রবিবার এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন। তিনি দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের বিরোধী দলগুলিকেও এক হাত নেন। তিনি বলেন, রাজ্যে আইএনপিটি এবং আইপিএফটির মতো দলগুলি রাজ্যের জাতি ও উপজাতি অংশের মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। তেমনি রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস দল এবং তাদের শাখা সংগঠনগুলি যে সকল ইস্যু করা যায় সেগুলিকে কেন্দ্র করে প্রায় প্রতিদিনই আন্দোলন করছে। তার মতে এই সকল রাজনৈতিক দল দেশে শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। নবারুণ এক ধাপ এগিয়ে বলেন, দেশে এখন প্রতিদিন কোথাও না কোথাও দাঙ্গা হচ্ছে। এই সকল কারণে এবছরের কলেজ নির্বাচনের গুরুত্ব আলাদা বলে মত এসএফআই এর রাজ্য সম্পাদকের। আগামী 16 সেপ্টেম্বরের রাজ্য কলেজগুলির নির্বাচনে এসএফআই এবং টিএসইউর প্রতিনিধি বিপুল ভোটে জয়ী হবেন বলেও মত ব্যক্ত করেন তিনি। কারণ গোটা দেশের ধর্মনিরপেক্ষতা এবং আক্রান্ত সাম্প্রদায়িক সুশ্রী প্রতিদিন বাড়ছে, মৌলবাদী শক্তি মাথা তুলে দাঁড়াচ্ছেন, শিক্ষাটাকে হিন্দুত্বকরণের দিকে প্রতিদিন নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফলে এই ভয়ঙ্কর আক্রমণের মুখোমুখি দেশের মধ্যে হিন্দু মুসলিমকে ভাগ করে দেওয়া, মুসলিমদের দেশ থেকে বিতরণ করে দেওয়া, এরকম একটা নীতি নিয়ে সরকার চলছে। আকবরীয় সরকারের একাধিক মন্ত্রী সাংসদ বলছেন মুসলিমদের ভোটাধিকার বন্ধ করে দিতে হবে, কেউ কেউ বলছেন মুসলিমদের এই দেশ থেকে বিতরণ করতে হবে। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িক সুশ্রী গোটা দেশের মধ্যে প্রতিদিন বাড়ছে, দাঙ্গা প্রতিদিন হচ্ছে দেশের মনে কোনো জায়গায়। অন্যদিকে এই যখন দেশের মধ্যে হিন্দু মুসলিমকে ভাগ করে দেওয়ার চক্রান্ত সরকারের নেতৃত্বে বিজেপি নেতৃত্বে করছে, তখন আমাদের রাজ্যের আইএনপিটি আইপিএফটি উপজাতি অনুপজাতির মধ্যে ভাগ করে দেওয়ার চক্রান্ত করছে। বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা তারা দিয়ে উঠছে, উচ্ছৃঙ্খল মিছিল আগরতলা শহরে করছে। এই রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখছি এই রকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের যে কংগ্রেসের নেতৃত্বে, যুব কংগ্রেসের নেতৃত্বে, এনএসআই নেতৃত্বে, তারা প্রতিদিন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, যেগুলোতে ইস্যু করা যায় না এরকম ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় নৈরাজ্যের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। পেঁয়াজের দাম বৃদ্ধি, তার জন্য লড়াই করবেন, তার জন্য আন্দোলন করবেন, আমরা লড়াই করছি, কিন্তু মন্ত্রী বাড়ির সামনে গিয়ে হাঙ্গামা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ শিক্ষকরাই গাছতলায় শিক্ষা গ্রহণ করছে, এমনটাই দেখা গেল অমরপুর কাউমারা ঘাট স্থিত কাউমারা ঘাট উচ্চ বিদ্যালয়ে। প্রশ্ন উঠেছে, শিক্ষকরাই যদি গাছতলায়, তাহলে ছাত্রছাত্রীদের কি হবে? আজ শিক্ষকরাই গাছতলায় শিক্ষা গ্রহণ করছেন, এমনটাই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার অমরপুর কাউমারা ঘাট স্থিত কাউমারা ঘাট উচ্চ বিদ্যালয়ে অমরপুর এবং করবুক বিদ্যালয়ের প্রায় 100 জন শিক্ষকদের বিএড ক্লাস করাচ্ছেন আনন্দ দেববর্মা। তিনি এই বিএড ক্লাস করানোর কোঅর্ডিনেটর। যদিও ক্লাসের টাইম 11টায়, 12টা বেজে গেলেও স্কুলের দরজা না খোলায় গাছতলায় সামান্য ক্লাস সেরে নিচ্ছেন তিনি। এমনকি সঠিকভাবে কিছু বলতেও চাইছেন না উনি ক্যামেরার সামনে। বিএড ক্লাস করার জন্য বিএড না, তো এখানে গাছতলায় প্রোগ্রাম হচ্ছে, বারান্দায় প্রোগ্রাম হচ্ছে, কি কারণে? এটা আমরা আজকে যে অনুষ্ঠানটা, এর পূর্ব পরিকল্পনা ছিল না? আগে ছিল, আমি ওই আগে জানিয়ে দিয়েছিলাম, ওই দুপুরে হেডমাস্টারে টেলিফোনে জানিয়ে দিয়েছিলাম আগে থেকে। এখানে কতজন আজকে এসছে? এখন তো এখন নেই। অনুমানিক কতজন হবে? আপনারা কতজনকে ডেকেছিলেন? দেখেছিলাম তো আমরা প্রায় 98 জনে দেখা হয়েছিল। সবাই এসছে নাকি? সবাই এসছে না, অনেকটা অসুবিধা হতে পারে। শিক্ষার চেহারা যদি এমনটাই হয়, তবে একথা বলার অপেক্ষা রাখে না যে গাছ যেরকম হবে তার ফল সেরকমই হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু শহীদ স্মৃতি বিদ্যা মন্দিরে অনুষ্ঠিত হল মহকুমা ভিত্তিক 54তম শিক্ষক দিবস। অনুষ্ঠানে উদ্বোধন করেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, ছিলেন মন্ত্রী মনীন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। আদর্শ শিক্ষক ছাড়া কে হবে দুঃসময়ের কাণ্ডারি, কে বহাল করবে মানবের আবহমান সুচেতনার জয়ধ্বজা, এইরকম কিছু স্লোগানকে সামনে রেখে জনপ্লাবনের মধ্য দিয়ে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে 54তম শিক্ষক দিবস পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মন্ত্রী মনীন্দ্র রিয়াং। প্রধান বক্তা ছিলেন রামঠাকুর কলেজের অধ্যাপক দীপক বর্ধন। অনুষ্ঠানে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা আসেন। অনুষ্ঠানে 2015 ইংরেজি শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করা ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে মহকুমা চাকুরি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিকাদেরও সম্মান জানানো হয়। সাংসদ জিতেন্দ্র চৌধুরী প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে হজাগারি নৃত্য পরিবেশন করেন তৈকর্ম বিদ্যালয়ের ছাত্রীরা।
সাংসদ অবসরপ্রাপ্ত শিক্ষকদের চাকরি জীবন শেষ করে সমাজের প্রতি তাদের দায়িত্ব এবং নিজের সুশিক্ষা কাজে লাগানোর জন্য অনুরোধ জানান। আপনার জীবন সম্পর্কে আপনাকে নিয়ে আমরা কিছু করতে চাই, শুধু আমরা নই, সারা দেশ, এই দেশের মানুষ, যে আপনার অবদানের প্রতি আমরা ঋণী। আপনি শিক্ষক হিসাবে যেভাবে ছাত্রদের গড়ে তুলেছেন, এটা অতুলনীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অনুমোদিত কমলপুর মহকুমা তৃণমূল কংগ্রেসের মহকুমা ভিত্তিক সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয় হালৌলি এসবি স্কুলে। উপস্থিত ছিলেন তৃণমূল রাজ্য কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অনুমোদিত কমলপুর মহকুমা তৃণমূল কংগ্রেসের মহকুমা ভিত্তিক সম্মেলন রবিবার হালুলি এসবি স্কুলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী, খোয়াই জেলা সভাপতি মনোজ দাস, স্থানীয় তৃণমূল নেতা অনিল দাস, প্রেমানন্দ দাস সহ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আগত 4 শতাধিক দলীয় কর্মী সমর্থক। দলীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের সূচনা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। স্বাগত ভাষণ দানকালে তৃণমূল কংগ্রেসের মহকুমা নেতা প্রেমানন্দ দাস বলেন, বামফ্রন্ট সরকারের 33 বছরের আমলে এই রাজ্যে সর্বোচ্চ অনিয়ম চলছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত মহকুমার একমাত্র নির্বাচিত গাঁওসভার হালুলি পঞ্চায়েতের প্রধান অনিল দাস বলেন, বামফ্রন্টের শাসনে গরিব খেটে খাওয়া মানুষ বিপিএল কার্ড সহ খাদ্য সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রধান বক্তার ভাষণে তৃণমূল রাজ্য কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী বলেন, চিটফান্ড নিয়ে মানিক সরকার বিজিতানাথ সাধারণ মানুষকে উৎসাহিত করেছেন, যার ফলে লক্ষ লক্ষ মানুষ আজ প্রতারিত হয়েছেন। এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীদের জেলে ঢোকানো উচিত বলে তিনি মনে করেন। মানুষকে টাকা ফিরিয়ে দিয়েছেন, আর এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষকে যারা শোষণ করেছে, মানিক সরকার নিজে গিয়ে আজকে তাদেরকে উৎসাহিত করেছেন, বিজিতানাথ উৎসাহিত করেছেন, পবিত্র কর উৎসাহিত করেছেন, তাদের নেতা বাবুরা গিয়ে আজকে মানুষকে ওইভাবে শোষণের পথে ঠেলে দিয়েছেন। আজকে মদন মিত্র যদি জেলে থাকে, যদি তার সামান্যতম কোথাও কোনো ত্রুটি থেকে থাকে, তার চাইতে অনেক আগে জেলে ঢোকানো উচিত ছিল ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে কেন হয়নি? বিচার নেই, বন্ধের নামে সাবরুমের বিচারককে গিয়ে বাথরুমের ভেতর ঢুকতে হয়। বিলোনিয়া আজকে সব দখল করেছে, মিডিয়াকে হুমকি দেয় যে ত্রিপুরা রাজ্যের চতুর্থ, ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ মিডিয়া। আমরা 3টে বিভাগের সঙ্গে এটা চতুর্থ বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ এবং সংবাদ মাধ্যম বিভাগ। তাকে পর্যন্ত স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, তাকে গলা টিপে মারার চেষ্টা হয়। সমাজের সমস্ত জায়গায় অবিচার, ব্যভিচার, বেপরোয়া মনোভাব, যার কারণে আজকে ওই ভয়ের পঙ্কজ চক্রবর্তী লোক, যার নিজের সামাজিক কোনো বেস নেই, যে নিজের দুর্নীতির সঙ্গে ওই দিন হালুলি গাঁওসভার 14টি পরিবার বিভিন্ন দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। দল ত্যাগীদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন রতন চক্রবর্তী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। আন্দোলনরত প্রাক্তন সেনাকর্মীদের অসন্তোষ পুরোপুরি কাটাতে রবিবার ফরিদাবাদের একটি অনুষ্ঠানে সব সেনাকর্মীর জন্য এক পদ এক পেনশন নীতি কার্যকর করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্যা বিপর্যস্ত অসমে 2 সপ্তাহে বন্যায় মৃতের সংখ্যা 30 ছাড়িয়েছে। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে 16 লক্ষ মানুষ। রবিবার উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ জাদুঘর ত্রিপুরা স্টেট মিউজিয়াম উজ্জয়ন্ত প্যালেস ঘুরে দেখলেন ত্রিপুরা রাজ্যপাল তথাগত রায় এবং তার বাংলাদেশের বাল্যকালের বন্ধু লেখক সালাম আজাদ। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।